extremely polished after dinner talk. কিন্তু ডিনার নাই আমাদের, আমার টক ছোট হবে, আপনারা মানে নির্ভয় থাকতে পারেন। এখন এই যে হলুদ সাহিত্যের বললে যেমন এটা ছল চাতুরী নাম দিয়ে বইয়ের কভারে যে হলুদ রং দিতে হবে, মানে এটা মনে হয় অনেক বেশি প্রত্যক্ষ হয়ে গেল। রংটা হলুদ মানে আক্ষরিক করতে নেওয়ার দরকার নেই, উনি যেভাবে লিখেছেন এবং অধ্যাপক আজমের আলোচনার পর বেশি বিষয় বলার প্রয়োজন হবে না। হলুদ সাংবাদিকতা, হলুদ সাহিত্যের সমস্ত কথা বলছেন। উনি যে জিনিসটা বলছেন যাকে আমরা সাধারণত বলি প্রপাগান্ডা লিটারেচার, সেই দিক থেকে জগতের শুরু থেকেই সাহিত্যের মধ্যে এই প্রপাগান্ডার এলিমেন্ট আছে। কেউ ধর্মীয় প্রচারণা করে, কেউ যুদ্ধের প্রচারণা করে, আর যারা নিরীহ লোক তারা ভালোবাসার প্রচারণা করে। প্রচারণা ছাড়া তো সাহিত্য পুরোপুরি হয় না। ওনার বইয়ের অভ্যন্তরীণ যে আর্কিটেকচার, গঠন খুব সুন্দর। এই যে একটা ভাষা, তারপরে চিন্তা, তারপরটা হলো আবার উপরে সাহিত্য, তারপরে চিন্তা, তারপরে ভাষা, এরপরে যুদ্ধ বাণিজ্য। যুদ্ধ বাণিজ্যে খানিকটা যেন অসংলগ্ন মনে হয়। ধরেন ওই দুটো প্রবন্ধ ছাপালেন না, বইটা আরো ছোট হয়ে যেত, তো তাতে বিষয়ের ঘনিষ্ঠতা আরো থাকতো। এটা হলো আমার চোখে সমস্যা। কি আমি আসলে বুঝে উঠতে পারি না ভাষা থেকে চিন্তাকে কিভাবে আলাদা করা হয়। প্রবন্ধ লেখার জন্য বইতে ভাগ করাটা সম্পূর্ণ জায়েজ আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বৈধ বলবো, আবার জায়েজ বললে মৌলবাদী মনে করতে পারে না। ধরেন বৈধ আছে, লেজিটিমেট, কিন্তু চিন্তা থেকে ভাষাকে আলাদা করবেন কিভাবে? রাশিয়ান এক বিখ্যাত পণ্ডিত ছিলেন 1920-এর দশক পর্যন্ত, ভাইগটস্কি বলতেন। ওনার বইয়ের নাম থট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, অথবা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থটে রাশিয়ান থেকে অনুবাদ করা, ইংরেজিতে দেখেছি। তো এখন ভাষা এবং চিন্তাকে আলাদা করে উচ্চারণ করা যায়, কিন্তু আসলে ভাষা ছাড়া কি চিন্তা করা যায়? আপনি বললেন না সংবেদন হতে পারে, যার ভাষা নাই যে প্রাণী তাদেরও তো সংবেদন আছে। চিন্তা বলতে আমি শুধু সংবেদন বোঝাচ্ছি না, যে চিন্তা অন্যয়ের আকারে প্রকাশিত হয়, একটার সাথে একটা। যেমন আমি শব্দ উচ্চারণ করলাম, এটি পুরোপুরি ভাষা হয় না। শব্দের সাথে শব্দ সংযোগ করে, যেটাকে আমরা অন্যয় বলি বাংলায়, সিনট্যাক্স করি, তখন ভাষার সূত্রপাত হয়। এই জন্য ভাষার ন্যূনতম ইউনিট হচ্ছে বাক্য। বাক থেকে তো বাক্য, সংস্কৃত উচ্চারণ করলে বাক্যই হতো, বাংলায় বাক্য বলে। তো সেই দিক থেকে বললাম এই শুরুতে সমস্যা আছে, কিন্তু ওইসব সমস্যা নিয়ে আমি আলোচনা করার জন্য এই বিকালটা নষ্ট করতে চাই না। এগুলির জন্য আমরা আলাদা সেমিনার করবো। আজকে পর্যন্ত একটা অভিনন্দন জানানো আমাদের উদ্দেশ্য। হুমায়ুন কবির সাহেব বয়সে আমাদের চেয়ে 2-4 বছরের বড় হবেন, হয়তো বাংলাদেশের নিয়মে আরো 4 বছরের বড় হইতে পারে, তবে দেখতে মনে হয় 2 বছরের বড়। আমার সাথে তার পরিচয় ঘুঙুর পত্রিকার মাধ্যমেই। উনি যে পত্রিকাটা প্রায় 10-12 বছর ধরে বের করছেন, এবং সেটা পত্রিকা আমি খানিকটা বিশ্বের সাথে লক্ষ্য করলাম, যাকে আমরা আমাদের দেশের ভাষায় বলি প্রথম শ্রেণীর পত্রিকা, ওইরকম পত্রিকায় ওঠা। মফস্বল থেকে যেমন পত্রিকা বের হয়, আমাদের দেশে ছোট করার জন্য বলছিলাম, মানে কেন্দ্র থেকে বের না হলে এটাকে মফস্বল বলে। সেই অর্থে আমাদের দেশে যেটা কেন অভিবাসী সাহিত্য বলা হচ্ছে, এটা মফস্বল সাহিত্যই। অর্থাৎ ওখানে যারা যান তাদের মধ্যে দেশপ্রেম, তাদের যে কান্না ভেজা চোখ, লেখার মধ্যে যে স্বদেশকে হারিয়ে আসার পেছনের যে কিছু টান বা নস্টালজিয়া, সবই আছে। তো এখানে আমার ভালোই লাগছে, আলম খোরশেদ আছেন। আমরাও প্রবাসী ছিলাম কিছু কয়েক বছর, বিদেশে একসাথে থাকতাম আমি। তা আমরা অনেক সাহিত্যের নানা রকমের ছলচাতুরি করতাম। আমাদের নাম ছিল জাদু বাস্তবতার গাথা বলে একটা বই, আলমের সম্পাদনায় 80-র দশকের শেষে বেরিয়েছিল। এটা আমরা মূলত বিদেশে যারা থাকতাম সেই সময়, ছাত্র এবং শিক্ষক, তারাই করেছিলাম। এটা ঢাকা থেকে মফিদুল হক সাহেব বের করেছিলেন, তাই না? হ্যাঁ, এর পরে বোধহয় সংস্করণ হওয়া উচিত ছিল এটা। উনি আরেকটা করেছেন, দ্বিতীয় সংস্করণ করেছেন। হ্যাঁ, তো মানে আমার দক্ষিণ আমেরিকার গল্পের প্রায় 20টা সংকলন আমরা করেছিলাম। আলমই তখন বলেছিলেন যে এরকম একটা কিছু করা দরকার। তো আমি কিছুটা হস্তক্ষেপ করে বললাম আমরা এক কেন্দ্রিক করি, দক্ষিণ আমেরিকার গল্পগুলি করি, তাহলে এটা একটা পড়ার মতো বই হয়েছে। আমাদের অনুবাদ ভালো নয়। আমি গায়ত্রী স্পিবাককে বুঝিয়েছিলাম বইটা, আমাকে বলছে তুমি কি অনুবাদ করেছো? আমি বললাম যে আমি তো আলেহো কার্পেন্টিয়ার বলে স্প্যানিশ ভাষার এক লেখক, কিউবান লেখক, খুব বিখ্যাত লেখক, তার অনুবাদ করেছি। উনি তুমি স্প্যানিশ শিখেছো? আমি তার শিখে নেই। হারাম জাদা, সময় নষ্ট করতেছো। যে ভাষা জানে না সে দ্বিতীয় ভাষা থেকে অনুবাদ করা ঠিক নয়। উনি তো আবার শিক্ষিকা, কাজে একটু বলতেই পারেন, একটা আদর করে বললেন নাকি তুমি স্প্যানিশ না শিখে স্প্যানিশ থেকে অনুবাদ করে সময় নষ্ট করছো কেন? তো আলম পরবর্তীকালে স্প্যানিশ শিখেছে, ফরাসি শিখেছে, আমি শিখতে পারি নাই, ফলে আমার অনুবাদ কর্মে খানিক ইস্তফা দিয়েছি। তবু মাঝে মাঝে চুরি করে আমি অনুবাদ করি বিদেশে থাকলে, যেটা করতে হয় আর কি। এখন হুমায়ুন কবির সাহেব দেখেন সিরিয়াস মানুষ, তার প্রথম বই যেটা আমি পড়ি পারস্য প্রবাস বা প্রবাস, নাকি স্যার? পারস্য প্রবাস। হ্যাঁ,
তাই প্রবাসকে পরবাস লিখলেও ওই পারস্যকতায় কানে লেগে আছে যে ইরানের বিপ্লবের পর তিনি ইরানে গিয়েছিলেন হয়তো ডাক্তার হিসেবে। তো ওটা পরে আমার প্রথম তার প্রতি এক ধরনের অনুরাগ জন্মায়। এখন তিনি যে শুধুমাত্র ভ্রমণ কাহিনী লিখে তৃপ্ত নন, সেটা বোঝা গেল তার বন্ধু সাহিত্যের ছল চাতুর। এই আমি বলছি একটা গুরুত্বপূর্ণ কারণ আমাদের দেশে সাহিত্য সমালোচনা বলতে কি বুঝি আমরা? বুক রিভিউ। আমার বই বেরিয়েছে যে আলম আপনি আমার বইয়ের রিভিউ লেখেন, এই জন্য আপনাকে আমি কোনো ক্ষমা করছি না। আমাদের এটা ছিল এরকম, আমাদের বন্ধুদের বইয়ের আমরা ফ্ল্যাট লিখে দেই, সমালোচনা করি, প্রশংসা করি, আর যাকে পছন্দ করি না তার বই প্রচন্ড নিন্দা করি। কিন্তু যেটা বলে জনর ভিত্তিক সমালোচনা, আপনাকে ইংরেজিতে জনরা বলেন, সেই জাত ভিত্তিক সমালোচনা আজকাল আমাদের দেশে অ্যাবস্ট্রাক্ট সমালোচনা খুব একটা হয় না। তো এই বইতে দেখলাম সেই গুরুত্বপূর্ণ দিকটা উনি সূত্রপাত করেছেন। একমত হওয়া গুরুত্বপূর্ণ নয়, আমরা বলি মতামত, মত ও মত, এই হচ্ছে মতামত, মত আর অমত নয়। বাংলা আপনার সন্ধির নিয়ম অনুসারে যোগ ও যোগ হচ্ছে যোগাযোগ, মত ও মত হচ্ছে এক মতের সাথে আরেক মত দেবে, যেটাকে গ্রিক ভাষায় বলে ডোক্সা। এইটা নট নেসেসারিলি ট্রুথ। মানুষের কথা এবং মত সত্য নয়, কিন্তু আমাদের কথা না বললে মত আমরা জানতে পারবো না। আমি ওটা মত বলছি মাত্র, আমার অনেকে বলি তোমার কথার মধ্যে একটা অথরিটেটিভ টোন আছে, তুমি যেটা বলো এটাই সত্য আর কেউ সত্য না। আমি কিন্তু তা আপনাদের আগে ক্ষমা চেয়ে যাচ্ছি, আমি একটা বিশেষ মত বলবো মাত্র, তাই না? হলুদ সাহিত্য বলতে উনি যা বলে, যেমন উদাহরণ দিয়ে বলা ভালো উপদেশের চাইতে, উনি বলে অ্যানিমাল ফার্ম বলে একটা বিখ্যাত উপন্যাস, 1984 উপন্যাস যিনি লিখেছিলেন জর্জ অরওয়েল। তিনি ইংল্যান্ডে বামপন্থী নামে পরিচিত ছিলেন। তিনি আসলে পুলিশ অফিসার হিসেবে কলোনিয়াল বার্মায় কাজ করেছেন। শুটিং ইন এলিফ্যান্ট নামে বিখ্যাত প্রবন্ধটা পড়েছেন, তার বেশি লেখা পড়ি নাই। এখন তার এই উপন্যাসটা শিশুরা পছন্দ করে, অ্যানিমাল ফার্ম। সেখানে অল অ্যানিমালস আর ইকুয়াল, সাম আর মোর ইকুয়াল দেন আদার্স, আর একটা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের মতো মনে হয়। তিনি অঙ্কের নিয়মটা বদলে দিচ্ছেন। ইনি এই রূপকটা লিখেছেন স্ট্যালিনোত্তর রাশিয়াকে নিয়ে, স্ট্যালিনের রাশিয়াকে নিয়ে, কিন্তু ওইটাকে বানিয়েছেন সমাজতন্ত্র বলতে যে জিনিস বলা হয়, যেটাকে আগে বলা হতো বোলশেভিকি। আপনাদের মনে থাকতে পারে শিবরাম চক্রবর্তীর একটা বই ছিল মস্কো বনাম পন্ডিচেরি। উনি রসিকতা বলছেন এই বইতে আমি মস্কো নিয়ে পণ্ডিতি করেছি আর পন্ডিচেরি নিয়ে মস্করা করেছি। সেই রকম অ্যানিমাল ফার্ম বইটা ফিল্ম করেছে কি জন্য? ঠান্ডা যুদ্ধের প্ররোচনার জন্য। যেহেতু শিশুরা পছন্দ করে, আপনি যদি কারো মনোজগতে প্রবেশ করতে হয়, তাহলে আপনি সেই মনোজগতে প্রবেশ করার জন্য যে নতুন শিল্প মাধ্যম তৈরি হয়েছে চলচ্চিত্র, যার প্রচার ক্ষমতা সম্ভবত উপন্যাসের চেয়ে বেশি, এটা তারা সদ্ব্যবহার করেছেন। তাতে উপন্যাসকে হুবহু অনুবাদ করতে এমন কোনো কথা নাই। আপনাদের মনে পড়ে বিখ্যাত বিতর্ক 60-এর দশকে সত্যজিৎ রায় যখন রবীন্দ্রনাথের ছবি নিয়ে ছবি বানালেন, তখন অশোক রুদ্র মহাশয় প্রতিবাদ করে প্রবন্ধ লিখলেন। অশোক রুদ্র একটু না, হ্যাঁ অনেকে লিখেছেন বিভূতিভূষণ নিয়ে, সত্যজিৎ রবীন্দ্রনাথের নষ্ট নিয়ে বানা এগুলি নিয়ে সমালোচনা করছেন। তখন সত্যজিৎ রায় খুব বিনয়ের সাথে বললেন, সাহিত্য আর চলচ্চিত্র তো দুইটা ভাষা, এটা হচ্ছে ইংরেজি থেকে বাংলা অনুবাদ নয়, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে অনুবাদ। অনুবাদ মানেই হচ্ছে ব্যাখ্যা। ব্যাখ্যা করতে গেলে আমি কোনটা রাখবো কোনটা ফেলবো, তো এটা বলা উচিত যে রবীন্দ্রনাথের গল্প নয়, রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে আমি এটা ছবি বানিয়েছি, নষ্ট নিয়ে আমি একটা ছবি বানিয়েছি ধরেন। সেই হিসেবে অ্যানিমাল ফার্ম নিয়েও ছবি হয়েছে, সেটা জনপ্রিয় হয়েছে। উনি এটাকে একটা উদাহরণ হিসেবে ব্যবহার করেছেন। আরেকটা উদাহরণ ব্যবহার করেছেন ডক্টর জিভাগো উপন্যাস নিয়ে। যে জিভাগোর উপন্যাসের লেখক বরিস পাস্তার্নাক রাশিয়াতে আগে থেকে, বিপ্লবের আগে থেকে বড় কবি হিসেবে পরিচিত, এবং ওখানে জিভাগোর কবিতা হিসেবে যে 20টা কবিতা ছাপা হয়েছে উপন্যাসের শেষে, জিভাগোর রচনা সেটা পাস্তার্নাকেরই রচনা। এই উঁচুমানের কবিতা লেখার ক্ষমতা খুব বেশি কবির রাশিয়াতে কেন পৃথিবীতেই নাই। আপনি বুঝেন কি? আমি রুশ ভাষা জানি না, কিন্তু অনুবাদ করে এটাতে বাংলাদেশে 2-3 বার অনুবাদ হয়েছে। তখন বুদ্ধদেব বসুরাও এই অনুবাদের সাথে সংশ্লিষ্ট ছিলেন। সেটা নিয়েও ফিল্ম হয়েছে, এবং স্বভাবতই এটা কারো না কারো রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করেছে। এই যেহেতু দুটাকে উনি হলুদ সাহিত্যের উদাহরণ হিসেবে দিয়েছে। আমি বলছি এই উদাহরণ যেহেতু ব্যবহারই করেন, আমি একটা প্রবলেম তুলে ধরছি। এই যে প্রপাগান্ডামূলক লেখক যারা লেখেন, ধরেন স্যার বিরিয়াদ আর সুরজ প্রসাদ নাইপল, বিএস নাইপল, তার সাহিত্যকে কি বলবো? এর মতো প্রচন্ড তার মাতৃভূমির প্রতি, মানে মাতৃভূমি বলতে বলছি পৃথিবীর যে অংশকে আমরা বলি মোস্ট অফ দি ওয়ার্ল্ড, রেস্ট অফ দি ওয়ার্ল্ড, সেটার প্রতি তার এক ধরনের অনুকম্পা, ঘৃণা এগুলি প্রকাশ পায়। নীরজচন্দ্র চৌধুরীর অটোবায়োগ্রাফি এবং আননোন ইন্ডিয়ান, তাতে অনেক মূল্যবান তথ্য আছে, মূল্যবান মূল্যায়ন আছে, মত আছে, কিন্তু সবচেয়ে মনে হয় যেন যারা একসময় উপনিবেশের অধীনে দাসত্ব বরণ করেছিলেন, সামষ্টিক দাসত্ব বরণ করেছিলেন,
তার একটা আত্মঘৃণা সেখানে আসে, যেটা নিয়ে ফ্রান্স পানো অনেক প্রতিবাদমূলক প্রবন্ধ লিখেছেন, ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক, হু নোয়ার মাস্ক ব্লক, এইসব বইতে। সেই জন্য বলছি আরো আলোচনা করা যায়। এমনকি আরো প্রবলেমেটিক হচ্ছে, আমি বলেন যে আপনার আমাদের দেশের তসলিমা নাসরিনের সাহিত্য নিয়ে, মানে বিশেষ করে তার লজ্জা লেখা নিয়ে যে লজ্জা আমরা পেয়েছি, সেটাকে আপনি কি হলুদ বলবেন, না সবুজ বলবেন, না লাল তো নয় বলবেন? এখন হলুদ কথা সবসময় খারাপ নয়, যদি ডিমের কুসুম ধরেন সেটা তো হলুদই। এখন হলুদ কারণের জন্য খারাপ, আমাদের যাদের কোলেস্টেরল মানে প্রায় 1300-1400 অতিক্রম করেছে, 400-র উপরে কোলেস্টেরল যাদের, তাদের জন্য হয়তো একটা বর্জনীয়। তো উনি ডাক্তার মানুষ, সেই জন্য আমি আর বেশি হস্তক্ষেপ করছি না। তো তসলিমা নাসরিন এটা কি আলোচনা করবেন, উদাহরণ বাড়ানো যায়, আমি না বাড়িয়ে বলি। তাহলে হলুদ সাহিত্য বলতে উনি বোঝাচ্ছেন যেখানে একটা উদ্দেশ্যমূলক প্রচারণা আছে, আমি বলবো যার মধ্যে সত্য নেই, সত্যের ভান আছে, তাহলে সাহিত্য এবং সত্যের সম্পর্ক কি, এটি আমাদের আলোচনা করার বিষয়। তো সেটার মধ্যে আবার চিন্তার প্রশ্ন আসে অজস্রাকে। চিন্তার যে প্রধান গুরু বলা হয় পাশ্চাত্যে, যেমন ধরেন আধুনিক যুগের চিন্তা যারা সূত্রপাত করেছেন, ফ্রান্সে হলো রনে দেকার্ত। দেকার্ত সম্বন্ধে উক্তি তো আপনারা সকলে জগৎ বিখ্যাত হয়েছে, আমরা সকলে লাভ ইউটি। এই চিন্তা, আমি হলুদ চিন্তা কাকে বলে বলছি, উনি কি বললেন, আই থিঙ্ক দেয়ারফর আই এম, মানে উনি ল্যাটিন কথাটাই বেশি প্রসিদ্ধ হয়েছে, কোজিটো কোগিতো এরগো সুম, আমি চিন্তা করছি সুতরাং এতেই প্রমাণ যে আমি আছি। এখানে যে দুটো আমি আছে, উনি আপাতত ধরে নিয়েছেন দুটো একই জিনিস, মাঝখানে দেয়ারফর একটা শব্দ আছে, আই থিঙ্ক দেয়ারফর আই এম। তো আমরা তো কখনো চিন্তাই করি না এই দুই আই, এক আই না দুই আই। যে চিন্তা করছে এবং সেইটা থেকে প্রমাণ হিসেবে ব্যবহার করে বলেছে সে আছে। এই যে আমার গায়ের আলপিন ফুটায়, উফ ব্যথা করে, তার মানে ব্যথা যে করছে, আমি নিজেকে ব্যথা দিচ্ছি, আবার আমি ব্যথা পাচ্ছি। আপনি ইংরেজিতে এটাকে রিফ্লেক্সিভ বলতে পারেন, আমার আঙ্গুল আমি কাটছি, আই কাট মাইসেলফ। কিন্তু এমনও কিন্তু ক্রিয়া আছে ইংরেজিতে যেখানে কোনো কর্তার সন্ধান নাই। যেমন জানলা খুলে গেল, জানলা কে খুললো, আমি খুলেছি না বাড়ির কোনো যাকে বলা দ্বার রক্ষক খুলেছে, নাকি বাতাসে খুলে গেছে, আমি তাকে দেখি নাই। ইংরেজিতে এই ধরনের ভাবকে বলে অ্যালগোডিক ভাব, যার কর্তাকে খুঁজে পাওয়া যায় না। আমি আমার আঙ্গুল কাটলে এটা হচ্ছে রিফ্লেক্সিভ, কিন্তু যখন কর্তার সন্ধান পাওয়া যায় না, জানি না কে করেছে, অনেকটা দৈবের মতো এটা খুলে গেছে, তখন এটাকে অ্যালগোডিক বলে। আর বড় বড় ইংরেজি গ্রামারে পাবেন, ছোট গ্রামারে এটা থাকে না। তো সেই জন্য বলছি যে আমাদের সাহিত্যের ক্ষেত্রে অনেক কিছু ঘটনা ঘটেছে যেটা খানিকটা অ্যালগোডিক, মানে আপনা আপনি ঘটনা ঘটে গেছে, এটা কেউ কোনো প্ল্যান করে নাই। এমনকি আপনি যদি হোমারের লেখাও পড়েন, এটা কে লিখেছে আমরা জানি, হোমার পড়ে ছিল কিনা, না 10 জনে মিলে লিখেছে তাও আমরা জানি না, অথবা যেগুলিকে আমরা ধর্মগ্রন্থ বলি সেগুলিতে কতজনে লিখেছে আল্লাহ মালুম। তো সেগুলি নিয়েও আলোচনা করলে তার মধ্যে কিছু কিছু অংশ পাবেন যেটা প্রপাগান্ডা। কিন্তু হলুদ সাহিত্য কথাটা আরো একটু সমস্যাজনক আমাদের দেশে, বিশেষ করে আমরা বিশ্ব সাহিত্য বলে একটা কথা উচ্চারণ করি। এই বিশ্ব সাহিত্য জিনিসটা কি? বিশ্ব সাহিত্যের কত আনা হলুদ, কত আনা সবুজ, কত আনা কালো, আপনার এই সমস্ত আলোচনা করলে অনেক সমস্যা বেরিয়ে আসবে। তো উনি যে শব্দটা ব্যবহার করেন ছল এবং চাতুরী, ছল চাতুরী, এটা আরেক সমস্যা তৈরি করে, যে যেগুলি সত্যিকার অর্থে প্রপাগান্ডা লিটারেচার, যেমন ঠান্ডা যুদ্ধের সময় অ্যানিমাল ফার্মের মতো উপন্যাস, অথবা ডক্টর জিভাগোকে নোবেল পুরস্কার দেওয়া, তা নিয়ে সিনেমা বানানো, এটা তৎকালীন রুশ যে রাষ্ট্র ব্যবস্থা তার বিরুদ্ধে প্রচারণায় সহায়তা করেছে, এবং তার বিপরীতে অন্যরাও অন্যরকম করার চেষ্টা করেছে। কিন্তু জগৎ জুড়ে যে সাহিত্য বিখ্যাত হয়েছে ফিল্ম আকার এবং সাহিত্য আকার, যেমন টারজান কাহিনী, এটা কি বলবেন আপনি? কারণ এটা শিশুতোষ বটে, এবং এর মধ্যে বর্ণবাদী মনোভাবকে একবারে শুরু থেকেই সেলাই করে রাখা হয়েছে। এতে এমনভাবে আছে, এটা কঠিন বাংলা শব্দ আছে, অনুস্যুত করে রাখা হয়েছে যে আপনি তাকে আলাদা করতে পারেন না। এখন শিশুরা টারজান ছবি দেখবেই, তার মধ্যে দিয়ে মনে হয় বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। আমাদের এই কথা যিনি বলেছিলেন সঞ্জীব বাবু, বঙ্কিমচন্দ্রের ভাই, সেটার মধ্যে তো বর্ণবাদ নিহিত আছে। এমনকি আমি যখন এক বক্তৃতার মধ্যে কথা প্রসঙ্গে বললাম, আমাদের যেহেতু স্মল টকও করা যায় না, লোকে তখন সাথে আপনাকে অমুক বিদ্বেষী তমুক বিদ্বেষী বলে। রবিবাবুর যে বিখ্যাত গান, আমি দেখেছি সে কালো মেয়ের কালো হরিণ চোখ, তা সে যতই কালো হোক, এর মধ্যে একইভাবে এটা যেহেতু অজ্ঞান, সুতরাং আরো কার্যকর, এটি হলো অজ্ঞান, আনকনশাস বর্ণবাদ, যে কালো হওয়াটা যেন অপরাধের। কিন্তু সৌভাগ্যবশত মেয়েটি কালো হলে কি হবে, তার চোখ এত ভালো যে তার কালোকে আমি উপেক্ষাই করতে পারি। এই কালো হওয়াটা কেন খারাপ,
আকাশে যতই কালো, আমরা এখনো বলি না গায়ের রংটা ময়লা মেয়েটা, কালো ময়লা হবে কেন? রবীন্দ্রনাথের মতো উদার মুক্ত চিন্তক, আপনার ভাষা হ্যাঁ লিবারাল, তার মধ্যেও কিন্তু এইটা প্রবেশ করেছে। এখন আপনি এটাকে হলুদ সাহিত্য বলবেন? নিশ্চয়ই না। রবীন্দ্রনাথ কালো মেয়েকে নিন্দা করার জন্য এটা বলেননি, কালো মেয়েকে ভালোবাসার কারণ হিসেবে এটা বলেছেন। আফটার অল তার যা চোখ, আল্লাহ, কালো হলেও কোনো সমস্যা নেই। যা হোক, এখন আপনি বলছেন রবীন্দ্রনাথকে হিসেবের বাইরে রাখতে হবে, কিন্তু আমি রবীন্দ্রনাথকে হিসেবে বাইরে রাখার পক্ষপাতী নয়। একমাত্র যাদের নিয়ে আলোচনা করবে দেশে আগুন ধরবে, যেমন নবী রসুলদের নিয়ে আলোচনা করা যায় না। একজন আমাকে বলে, তুমি তো মুসলমান, তুমি নবী রসুল নিয়ে আলোচনা করো না কেন? তাহলে ওটা আমার আওতা বহির্ভূত। কথা হচ্ছে যে যেটা জানে না তাকে সে কাজ করতে হবে, এটা ঠিক নয়। আমি যেহেতু জানি না আমি যেটা বলছি না, তবে সাহিত্যের বিষয়ে যেটা আলোচনা করছি, এই প্রবন্ধের মধ্যে যে অংশ সাহিত্য অংশ, উনি তো বললেন ভাষা অংশটা খুব দুর্বল, তো আমি দুর্বল নিয়ে আলোচনা করবো, সবল অংশটা নিয়ে আলোচনা করছি। এর মধ্যে যে সাহিত্য অংশটা আছে এটা আমার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। চিন্তাটাও একটু যুক্ত করলাম। চিন্তা ছাড়া কি সাহিত্য সম্ভব? এবং চিন্তা যে প্রকাশ করে সেটাও যে সাহিত্য, এইটাই প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করেছেন জাক দেরিদা। দেরিদা সাহেবের যে দার্শনিক অভিব্যক্তি 60 দশক থেকে শুরু হয়েছে, তার প্রথম বক্তব্য হচ্ছে লিটারেচার ইজ এ ফর্ম, মানে ফিলোসফি ইজ এ ফর্ম অফ লিটারেচার। এবং এই জন্য তাকে অন্য সিরিয়াস দার্শনিক যারা, তারা তার উপর রুষ্ট হয়ে বলেছেন যে আপনি সবকিছু সাহিত্যে পর্যবেসিত করছেন। উনি আসলে সাহিত্য ছাড়া কি? আমি যে লোকের কিছুটা প্রচারণা ব্যবসা করতাম, জাক লাকা, ওই ভদ্রলোক বলতেন যে ভাষা ছাড়া তো আপনি অঙ্কও লিখতে পারবেন না। এই যে আপনি ছোট ছোট অ্যালজেব্রা অক্ষর লেখেন A B X Y, এগুলি ভাষাই তো। ভাষা ছাড়া তো ফিজিক্সও করতে পারবেন না। তো ভাষার গুরুত্ব হচ্ছে আধুনিক কালের একটা অন্য বড় আবিষ্কার। আধুনিক কাল মানে গত শতাব্দীর কথা, বিংশ শতাব্দীর। তো সেদিক থেকে ওনার এই বই নিয়ে আলোচনা করার বিস্তর জিনিস আছে। আমি সেটা না করে বলছি সাহিত্য যখন আমি কোনটা হলুদ বা কোনটা সবুজ এটা বোঝবার পথ কি। আমরা শুধু লেখককে যদি বিবেচনা করি, সাহিত্য যারা উৎপাদন করে তাদের বিবেচনা করি, একটা বিবেচনা হতে পারে। আর হচ্ছে সাহিত্য যারা আমরা ভোগ করি, ভোগ না হোক উপভোগ করি যারা, মানে সাহিত্য ইংরেজিতে বলে কনজিউমার, আমরা যারা হজম করি, আমরা কি করি? আমরা কিনি, অথবা আমরা পয়সা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখি। আমরা দেখি কেন? মানে আমাদের মাথা আগে কেনা হয়েছে। এখানে আসার সময় দেখলাম লিফটে আমি উঠতেছিলাম, আমার ধারণা ছিল এইটা কি জাহিদ হাসান রায়নায়তন? ও নয়, সেই জন্য আমি তো দোতলা মনে করেছিলাম। হ্যাঁ, তা আমি এটাতে ওঠার আগে লিফটের মধ্যে একজন উঠলো এক থালা নিয়ে, এরকম পানি আছে, অনেকগুলো কোকের বোতল। তো লোকে তো কোক খাচ্ছেই। আপনি এটা কি বলবেন? এটা তো হলুদ পানীয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, অর্থাৎ কোনো খাদ্য মূল্যই নেই, কিন্তু এটা এত জনপ্রিয়। তাতে জনপ্রিয়তা সাহিত্যের মাপকাঠি অনেক সময় না হইতে পারে। বলে অমুকের বই এত বিক্রি হয়েছে। বর্তমানে আমাদের দেশে কি চলছে? আমি একটা আরবি শব্দ ব্যবহার করে বলি, বর্তমানে আমাদের দেশে উন্নয়নের জোয়ার চলছে, এই বিষয়ে তো সন্দেহ নেই। কিন্তু একই সাথে আমাদের সাহিত্যে কি চলছে? প্রকাশনার সংখ্যা হয়তো বেড়েছে, বইয়ের সংখ্যা হয়তো বেড়েছে। বাংলা একাডেমির মেলায় 70 কোটি থেকে বিক্রয় হতে 300 কোটি হবে, দোয়া করে এটা 1000 কোটি হোক, কোনো সমস্যা নেই। কিন্তু এইটা কোনো মাপকাঠি নয় যে আমি তো বলতে পারি আমি কি কারো দয়ায় এমডি হয়েছি। এমডি হওয়াটা দয়া নয়, কিন্তু আমি এমডি হয়েছি বলে আমার বই যদি বেশি বিক্রি হয় তাহলে সেখানে প্রশ্ন আছে। আমি জানি এখন বলে বাংলাদেশ ব্যাংকের জনৈক গভর্নর তার বই বিক্রির জন্য সব শাখাকে নির্দেশ দিয়েছিলেন পাঠক সমাবেশের মাধ্যমে, কিন্তু যে কোনো কারণে এটা ফসকে গেছে, যায় না বলছে। অর্থাৎ বই দেবেন না তিনি, কিন্তু পাঠক সমাবেশ থেকে বিল করা হবে, এই 2 কোটি টাকার বই বিল করা হয়েছে। তো এই ধরনের এইগুলি হচ্ছে দুর্নীতি। কিন্তু সাহিত্যে যেটা সুনীতির একটা প্রধান উপায়, সেখানে ওই দুর্নীতি প্রবেশ করতে পারে। সেগুলো আমাদের আজকের আলোচনা হচ্ছে না। আমি সাহিত্যের বক্তব্যের মধ্যে আসি, কোথায় কোথায় আছে আমি যার উদ্দেশ্যে বলছি এবং যা বলছে। সাহিত্যের একটা জায়গা আছে যেখানে সাহিত্য বেঁচে যায়, সেটাই বলছি। আমি যখন বই লিখি, যেমন উনি কথা প্রসঙ্গে বললেন, উনি বইগুলো লিখেছেন তার অ্যাড্রেসই বা কাদের উদ্দেশ্যে লিখছেন। যেহেতু বাংলা ভাষায় লিখছেন, তাহলে এই বাঙালিদের উদ্দেশ্যে প্রথমে লিখছেন হতে পারে, কিন্তু এই বইতে ইংরেজি অনুবাদ হলে কি হবে? এটা যে স্প্যানিশ অনুবাদ কি হবে? ইংরেজিরাও পড়বে, আপনি বাধা দিতে পারবেন না। যদি কোনো ইংরেজির এটা ভালো লাগে, যে বাংলা জানে, কিন্তু অনুবাদ করতে পারেন। যেমন রবীন্দ্রনাথ, বঙ্কিম, মধুসূদন, এদের রচনাবলী 19 শতাব্দীতে কি ইংরেজি অনুবাদ হয়েছে, এখন আরো বেশি অনুবাদ হচ্ছে, কারণ কোথাও না কোথাও চাহিদা তৈরি হয়েছে। এখন রবীন্দ্রনাথের উপন্যাস সব পেঙ্গুইনে বেরোচ্ছে, অক্সফোর্ডে বেরোচ্ছে,
আগের সংস্করণে নতুন নতুন অনুবাদ হচ্ছে, বঙ্কিমের সব অনুবাদ হচ্ছে নতুন করে। তার মানে এইগুলি পড়ার একটা চাহিদা অন্তত একটা মহলে তৈরি হয়েছে, সর্বমহলে না হলেও। বিদেশি সাহিত্য, জাপানের বই এখন আমরা ইংরেজিতে পড়তেছি, আমরা কজনে জাপানি জানি। অনুবাদের বিষয়ে আর কোনো সন্দেহ নাই যে অনুবাদ লোকে যাদের আগ্রহ তারাই করে, সেই ভাষায় করে। আমরা ইংরেজির অনুবাদ করলেই আমাদের তৃপ্ত হওয়া উচিত, মানে ফরাসি, ইংরেজি, জাপানি এগুলি যদি আমরা বাংলা অনুবাদ করি এটা আমাদের কর্তব্য। বাংলা লেখা ইংরেজিতে জাপানিতে অনুবাদ করা ওদের কর্তব্য। তারা যদি না করে, যেমন জাপানিতে রবীন্দ্র রচনা বলে অনুবাদ হয়েছে, কারণ জাপানিরা মনে করছে রবীন্দ্রনাথ গুরুত্বপূর্ণ লেখক, সেই জন্য তারা জাপানের লোক এসে পশ্চিমবঙ্গে থেকে কয়েক বছর থেকে বাংলা শিখে রবীন্দ্র অনুবাদ করেন। চীনেরা এখন বাংলাদেশে পাঠাচ্ছে, পশ্চিমবঙ্গে পাঠাচ্ছে। সেটা সাহিত্যের রাজনৈতিক উন্নতির সাথে জড়িত। আমি শুধু সাহিত্যের অন্তর্গত বস্তু হিসেবে বলি। ফ্রান্স ফানো সাহেবের গল্প দিয়ে শেষ করি। এবছর ফ্রান্স ফানোর 99 বছর পূর্ণ হবে। এই আগামী কয় তারিখ, 20, এই জুলাই মাসের 20-25 তারিখ তার জন্মদিন, 99 বছর হবে। আগামী বছর তার 100 বর্ষ। তো তার রচনাগুলি এখনো ব্যাপক অনুবাদ হয়, বাংলা একটা দুটো হয়েছে। তো উনি 1959 সনে যখন আলজেরিয়ার মুক্তিযুদ্ধ চলছে, তিনি ফরাসি পক্ষ ত্যাগ করে তাদের ডাক্তারি চাকরি ছেড়ে আলজেরিয়ার মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন। তিউনিসে থাকেন, ওখানে আল মুজাহিদ নামক পত্রিকা যেটা ফরাসি ভাষায় বের হয়, ওইটা সম্পাদনা করেন এবং লেখেন সেখানে। তখন তিনি রোমে যান 1959 সনে, ঘটনাচক্রে আমার জন্মের 1 বছর পর। সেটা হলো রোমে কৃষ্ণাঙ্গ লেখকদের সমাবেশ হয়। সেখানে ফ্রান্স ফানো অনেকটা তার জীবনের ঝুঁকি নিয়ে রোমে যান তিউনিস থেকে। সেখানে একটা বক্তৃতা দেয়। বক্তৃতার ফরাসি নাম হচ্ছে সুর লা কুলতুর ন্যাশনাল, অন দি ন্যাশনাল কালচার, যেটা পরে র্যাচেট অফ দি আর্ট বইয়ের 4র্থ অধ্যায় হিসেবে ঢোকানো হয়েছে। সেই বইতে তিনি কি বলেছেন আমি শুনে বলছি, এই প্রবন্ধে বক্তৃতার মতনই বলছেন, উপনিবেশ যখন আমাদের দেশে প্রতিষ্ঠা করে ইউরোপীয়রা, তখন আমাদের দেশে নব্য ইংরেজি শিক্ষিত এবং ফরাসি শিক্ষিত বুদ্ধিজীবীরা কি করতেন, তারা লেখা লিখতেন ইংরেজদের উদ্দেশ্যে। অর্থাৎ তারা যা লিখতেন, এটা উনি ফরাসি উপনিবেশ সম্পর্কে বলছেন, আমরা হয়তো তাদের প্রশংসা করার জন্য অথবা তাদের মুন্ডুপাত করার জন্য তাদেরকে লক্ষ্য রেখেই আমাদের সাহিত্য আমরা লিখতাম। আমাদের দেশে প্রবাদ আছে, বঙ্কিম স্যার ওয়াল্টার স্কটের অনুকরণ করে লিখেছেন ইত্যাদি। ফলে তার উদ্দেশ্য মানে হচ্ছে অ্যাড্রেসের একটা ছিল, বাবা ওমা ইংরেজরা কি বলবে আমার এই লেখা। এটাই হচ্ছে ইংরেজদের, এটা বলে গেজ। এটা আধুনিক কালের আলোচনা, যেটা গেজ বলে। গেজ মানে আমি কার দিকে তাকিয়ে থাকি সেটা নয়, কে আমার দিকে তাকিয়ে থাকে সেটাই। দেয়ার ইজ এ রিভার্স গেজ। আমার থেকে বলে না ওমা লোকে কি বলবে, এই লোকের দৃষ্টি, লোকের মত, এটাই হচ্ছে গেজ। ফ্রেঞ্চ ভাষায় এটা বলে হোগার। আমরা ইংরেজি চিঠি নিচে লিখি না, গিভ মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস, এটা হচ্ছে সেটাই, যে আমি যেন তার সামনে হাজির হলাম। সেইভাবে বলছি সাহিত্যের যে বিচার হয় সেটা নির্ভর করে সেই সময়ে বিদ্যমান ক্ষমতার কাঠামোর উপরে কারা রাজত্ব করছে, তাদের দৃষ্টিতে প্রতিপন্ন। এখন আমরা বলি, নিকোলাস গিয়েনের একটা কবিতা আমি অনুবাদ করেছিলাম 1982 সনে, সেটা নামও ভুলে গেছি আমি এখন, কিউবান একটা বইতে পেয়েছিলাম। সেই কবিতাটার নাম ছিল ওমা মার্কিনীরা কি বলবে। কিউবাতে বলছে ওমা মায়ের ইয়াংকিরা কি বলবে। এই যে কে কি বলবে, কাকে আপনি সমীহ করেন, সেটাই। তো ফ্রান্স ফানো বলছেন, প্রথম দিকে আমাদের বুদ্ধিজীবীরা যে ধরনের লেখা লিখতেন তার গেজ ছিল কলোনিয়াল গেজ, তাদের অধীনে লিখতেন। এটা মোটামুটি আলজেরিয়া সম্পর্ক সত্য, ও নিজের দেশ যে অঞ্চলে মার্কিনি, সেখানে ল্যাটিন আমেরিকা বা ক্যারিবিয়ান সম্পর্ক সত্য। আমাদের দেশেও এটাকে পুরোপুরি অসত্য বলা যাবে না, যদিও আমাদের দেশের জনসংখ্যা বেশি বলে আমাদের কোনো কোনো লেখ বাচ্চারা ইংরেজদেরকে উপেক্ষা করে লিখেছে। ইংরেজ রাজত্বের মধ্যেই তো বড় হয়েছেন এবং মারা গেছেন লালন ফকির সাহেব, তাই না? তিনি কিন্তু হয়তো ইংরেজি দিকে পরীক্ষা করে লেখেন, তবু তাকে মাঝে মাঝে ম্যাজিস্ট্রেট কথা লিখতে হয়েছে কবিতার ভিতরে। এখন ফানোর বই যখন 1961 সনে বেরোলো, সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে, তারপরে তিনি মারা গেলেন ডিসেম্বরের 6 তারিখ। তার বইয়ের ভূমিকা লেখার জন্য তিনি তার প্রকাশক বললেন যে ছাত্রকে বলো আমার বইয়ের ভূমিকা লিখতে। স্যার তখন লেথো মডার্ন পত্রিকার সম্পাদক এবং ফ্রান্সের সবচেয়ে প্রভাবশালী না হলেও সবচেয়ে বেশি পরিচিত বুদ্ধিজীবী, তিনি এর ভূমিকা লিখলেন। সেই ভূমিকা উনি কি লিখলেন, বললেন কি, ফ্রান্স ফানো এই বই লিখেছেন তার স্বজাতির মানে স্বদেশীয়দের জন্য, অর্থাৎ তৃতীয় বিশ্বের লোকদের পক্ষে। তখন তৃতীয় বিশ্ব কথাটা খুব মজার ছিল। আপনারা ইউরোপীয়রা এই বই পড়বেন সে আশা করে তিনি এটা লেখেন নাই, তবে আপনারা যদি চুরি করে এটা শুনতে চান, কান পেতে শুনতে পারেন, আপনাদের উদ্দেশ্যে লেখা না। এইখানে সমস্যার প্রকৃতি। একটা হচ্ছে বই কার উদ্দেশ্যে লেখা হয়েছে,
আর বই কে পড়বে? কার উদ্দেশ্যে লেখা হয়েছে উনি ফরাসি ভাষায় লিখেছেন, কিন্তু এটা কোনো ইংরেজি ভাষায় অনুবাদ করতে আমাদের কোনো বাধা নাই। বাংলা অনুবাদ করতে ইনশাল্লাহ আমিনুল ইসলাম ভূঁইয়ার বাধা নাই, আমরা অবশ্যই তার অনুবাদ করব। উনি নেটিভের অনুবাদ ভূমিপুত্র করে থাকতে পারেন, কিন্তু অনুবাদ তো করেছেন। আপনি আরো বেটার অনুবাদ করেন, আমি চেষ্টা করতেছি করতে, মানে এখন শেষ করতে পারি না। এর মানে কি, ফানু লিখেছিলেন যাদের জন্য, তাদের বাইরে লোকেরা এটা করতে পারে। তাহলে কার উদ্দেশ্যে রচিত এবং শেষ পর্যন্ত কার হাতে গিয়ে এটা পড়বে, এই দুটো কিন্তু ফাঁক হয়ে গেল, আলাদা হয়ে গেল। কাগজের এই পৃষ্ঠার ও পৃষ্ঠার লোক আলাদা করা যায় না, কিন্তু আলাদা করা যায়। আই থিঙ্ক দেয়ারফর আই এম এর দুই আই কিন্তু এক নয়। আই থিঙ্ক দেয়ারফর হি ইজ, অথবা হি থিঙ্কস দেয়ারফর আই এম। পরম চিন্তা করে তাই আমি, অথবা আমি চিন্তা করি বলেই পরম। আমি তৈরি করেছি বলে আমায়, নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। আমি এবং তুমি এখানে আমি আকারে প্রকাশ করতে পারি। এই দুই আমি কিন্তু দুই আমি নয়, একটা আমি আর একটা তুমি, এমনকি আর একটা সেও হতে পারে। এই যে ফাঁকটা আবিষ্কার করা, এটা ফ্রয়েডের আবিষ্কারের পরে সম্ভব হয়েছে। আমি এই ব্যাখ্যাটা দিচ্ছি না, এটাকে বলা হচ্ছে আনকনশিয়াস। এই জন্য ডেকার্ট সম্পর্কে যেমন জ্যাক লাকা বলে দ্যাট ইডিয়ট ডেকার্ট, লোকে বলে কি জ্যাক লাকা মাস্ট বি অ্যান ইডিয়ট, নাহলে হোয়াই হি ইজ কলিং দ্য আদার ইডিয়ট। আমি ভালোবেসে কলকাতার লোকজনের গর্দব বলেছি, তা আমার বন্ধুরা বলছে আপনি তো গর্দব বোঝেন না। গর্দব তো আমরা ভালোবেসেই বলি। আমি আমার ছোট ভাইকে বলছি এই গাধা। লোকে আমি বলছি কি চট্টগ্রাম শহরের বয়স 1200 বছর আর কলকাতার বয়স 300 বছর, আর ইউটিউব ওয়ালা করছে কি 12,000 বছর করে দিয়েছে। জীবনে এই শুনতে অনেক রসিকতা আছে। আমি চিটাগং ইজ অ্যান ওল্ড পোর্ট এন্ড ক্যালকাটা ইজ এ রিলেটিভলি নিউ পোর্ট। আগে তো সাতগাঁও একটা তাদের ছিল। এখানে মস্করা করা যায় না স্যার, তো সাহিত্য নিয়ে আর বেশি মস্করা করবো না। ফানুর কথা থেকে বলি, সাহিত্য কার উদ্দেশ্যে আপনি লিখেছেন সেটা আপনি বলতে পারেন। আগে আমরা প্রভুদের উদ্দেশ্যে লিখতাম, এখন আমাদের মুক্তি সংগ্রামে আমরা আমাদের স্বদেশবাসীদের উদ্দেশ্যে বলছি ভাই সব এক হও, লাঠি হাতে না। ন্যাশনাল কালচার তৈরি হবে যখন ন্যাশনাল লেখকরা ন্যাশনাল পাঠকদের জন্য লিখবে এবং সে না নিজের মাতৃভাষায় লিখবে। ফানুর দেশের সমস্যা ছিল সে কি ফ্রেঞ্চে লিখবে না ক্রেওলে লিখবে, সেই সমস্যা এখনো সমাধান হয়নি। এম এস সেজার অনেক বিদ্রোহী লেখা লিখেছেন, সুরলো কলোনিয়ালিজম, কিন্তু উনি ক্রেওলে লেখেন নাই, ফরাসিতে লিখেছেন, এবং সেখানে এখনই সমস্যা আছে। এডওয়ার্ড গ্লিসন, যত লেখক আছে, আমি ওই দেশের লেখকদের লেখা কোনো ইস্তেমাল করতে চেষ্টা করছি, তো দেখি যে ওটা খুব কয়েকজন ছাড়া অধিকাংশই ফরাসি ভাষাতেই লেখেন। এখন আমাদের দেশে কিন্তু এই সমস্যা দেখা দিয়েছে। নতুন সাহিত্যিকরা আমাদের বলছে আমরা যদি ইংরেজিতে লিখে অসুবিধা কি? আমি কোনো অসুবিধা দেখি না, আপনি ইংরেজিতে লেখেন, ফরাসিতে লেখেন, আপনি যদি ভাষা জানেন, জাপানিতে লেখেন, আমার অসুবিধা নাই। কিন্তু এখানে আমরা যারা তলায় পড়ে থাকবো, বাংলা ছাড়া আমাদের গতি নেই। ইংরেজি জানা খুব ভালো, ফরাসি জানা আরো ভালো, স্প্যানিশ জানলে তো কথাই নেই, কোয়াবারও, কিন্তু বাংলাতে লিখতে হবে। আমি দেখুন অনেক লোকে বলে উনি অরুণ সোম খুব ভালো রুশ জানেন। আমি তো বাংলা জানেন তো, আমার এখন তো আমি অল্প অল্প ফরাসি শিখতেছি, এটাকে আমি বিজ্ঞাপন দিচ্ছি না। লোকনাথ ভট্টাচার্য ধরেন সার্ত্রের বই অনুবাদ করেছেন, নাম অন্যান্য বইয়ের কথা বাদ দিয়ে বলছি, সার্ত্রের আত্মজীবনী যেটা নাম লেমো, এটা অনুবাদ করেছেন লোমো, এটা লেমো এরাই বহু বচনে, এটা বলতে শব্দ। তারপর তিনি যে বাক্যগুলো অনুবাদ করেছেন আমি মিলিয়ে দিলাম ফরাসিতে। এই তো আপনি তো বই এনে দিয়েছেন আমাকে, এই যে হুমায়ুন কবির সাহেব মাঝে মাঝে গোপনে আমাকে একটা দুটো ফরাসি বই আনিয়ে দেন, দেখলাম যে এই ভদ্রলোক ফরাসি জানতে পারেন কিন্তু বাংলা জানেন না। এখন এই যে বাংলা শেখা, অত এগুলো একদম পরলোকগত লোক, আমি বদনাম করার জন্য বলছি না। তো এই সমস্যার সমাধান আমি কি জানি না। আমাদের নিজের ভাষায় লিখতে হবে, নিজের ভাষায় না লিখলে নিজের সাহিত্য হবে না। বিদেশি ভাষায় হাজার শেখে, যদি এটা বাংলার মাধ্যমে আমরা ইংরেজিতে বলে আত্মীকরণ না করি, তাহলে সেটা আমাদের হবে না। আপন করে নেওয়া, এটা একটা মানে সাধনার ব্যাপার। এখন বিশ্ব সাহিত্য বলতে যে বস্তু তৈরি হয়েছে, যে কেন্দ্রে আমরা বলছি এর নাম বিশ্ব সাহিত্য। বিশ্ব সাহিত্য বলে কিছু কি আছে? আমি তো 60-এর দশকে একজন বলছি বিশ্ব সাহিত্য একটা মানে মনে বলতে একটা ভুয়া কথা, কারণ বিশ্ব ভাষা বলে কোনো ভাষা নেই। সাহিত্য হয় হবে জাপানি, না হয় চীনা, না হয় রাশিয়ান, না হয় ফরাসি। আমি বড় করে বলতে পারি ইউরোপীয় সাহিত্য। আজকাল একটা আছে আমাদের ইউলেবে এক কোর্স আমাকে পড়াতে দিয়েছে অনুবাদ সাহিত্য, সেখানে লিখছে কি পার্সিয়ান অ্যারাবিয়ান, অ্যারাবিক নয়, পার্সিয়ান অ্যারাবিয়ান এন্ড ইন্ডিয়ান লিটারেচার। তো এখন ইন্ডিয়ান লিটারেচার হতেই পারে, কিন্তু ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বলে কিছু নেই। আপনাকে অবশ্যই বহু বচনে বলতে হবে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, ভারতীয় ভাষা সমূহ। কিন্তু লোকে মনে করে যেন হিন্দি হচ্ছে ইন্ডিয়ান ভাষা, এটা হচ্ছে ইমপ্লিসিট। এই জিনিসগুলো আমাদের রাখা দরকার। এটা ভাষার চিন্তার মধ্যে যে যেখানে ভেজাল আছে,
দুই আইকে যখন আমরা প্রশ্ন করি না, তাই তো আই থিঙ্ক দেয়ারফর আই এম, এই দুই আইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, দেখতে এক, উচ্চারণ এক, সবই এক, কিন্তু সে কাকে নির্দেশ করে? পদের যে অর্থ তাকে বলে পদার্থ। আই দুটো পদ একই, কিন্তু তার পদার্থ এক নয়। এই পদের অর্থ ভিড়া, একটা হচ্ছে একটা আইয়ের অর্থ আমি, আর আইয়ের অর্থ সে অথবা তুমি। তো আপনি বলে এটা কেমন করে হইতে পারে? যদি আমি এভাবে বলতাম আই থিঙ্ক দেয়ারফর হি ইজ অথবা হি থিঙ্কস দেয়ারফর আই এম, তাহলে জিনিসটা স্পষ্ট হতো। আমি যে একজন নই, আমি যে দুজন, আমার ভিতরে দুই পার্ট আছে। আমি বলে কথা বলছি একজন, আর আমি যার সম্পর্কে বলছি আমার ভিতরে আবার আমি আছে। এটা আমরা বুঝতে পারি কিভাবে? আমার নাম আর আমি কিন্তু এক জিনিস নয়। আমাকে একটা নাম দেওয়া হয়, আমি ইচ্ছে করলে নাম বদলাইতে পারি। আমাদের সাহিত্যিকরা যেই আধুনিক হয় নাম বদলায়, দেখেন না? খুব কম লেখকই আছে তার নামকে হুবহু ব্যবহার করে, কারণ সে বুঝতে পারে তার নাম গ্রাম থেকে উঠে এসেছে, এটা পুরোপুরি আধুনিক না, নিজের নামটা আধুনিকীকরণ করতে হবে। যেমন আমি কোনো ব্যক্তির উদ্দেশ্যে বলছি না, আপনি লিখছেন অমুক একটা বই বের করেছে, নাম কামরুন জিনিয়া, একটা এখানে নাম লিখেছে, আমি মোটামুটি 99 বা একমত, তার সার্টিফিকেটের নাম ওটা নয়। বুঝতে পারছেন? অর্থাৎ লেখক হিসেবে আমরা একটা ভিন্ন নাম নেই। ধরেন আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির, আমি মনে করলাম আমি মোহাম্মদ শব্দটা ছেঁটে দেবো সংক্ষিপ্ততার খাতিরে, যুক্তির আমার কোনো অভাব নেই। এই যে নিজের নামকে নিজে যে আমি বদলাই নিতে পারি, এর কারণ কি? নামটা আমার একটা পোশাক হয়েছে, এটা আমার অঙ্গের অংশ হয়নি। কিন্তু আমার সমস্ত কাজ, আমার সম্পত্তি কেনা বেচা, তাই না, আমার বিসিএস পরীক্ষা দেওয়া, চাকরি করা, আমার বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট, আমার বিবাহ শাদী, সব তো নামের মাধ্যমেই হয়, স্বাক্ষর ছাড়া কিছু হয় না। যখন বলে বলো কন্যা কবুল কবুল, সেটা নাম দিয়ে স্বাক্ষর করি আমি। সুতরাং আমার নাম আর আমি যে আলাদা, এইটার মধ্যে এই ভাগটা যে আছে, আর আমাকে যদি আপনি গুলি করে মেরে ফেলেন, আমার নামটা মারতে 2-4 বছর লাগবে। এই যে পার্থক্য, অর্থাৎ আমাকে ফিজিক্যালি কবর দেওয়া যাবে অতি শীঘ্রই, কিন্তু নামটা কবর দিতে আর কয়েক বছর লাগবে। মানে এটা নির্ভর করে আমার নামের বিস্তার কতটুকু হয়েছে তার উপরে। এই জন্য দুটো কিন্তু আলাদা জিনিস। আমি বলছি এই আলাদা জিনিসটা বুঝলে আমি ভাষা এবং চিন্তার পার্থক্যটা বুঝতে পারবো, যে মানুষ ভাষা দিয়েই চিন্তা করে। আমি মনে করি ভাষা ছাড়া চিন্তা সম্ভব নয়, ভাষা ছাড়া সংবেদন সম্ভব, কিন্তু চিন্তা সম্ভব নয়। চিন্তার মধ্যেই, এই কারণেই চিন্তার কারণে তথাকথিত সভ্যতা মানুষ তৈরি করেছে, এই চিন্তার কারণে তথাকথিত সংস্কৃতি, ধর্ম সবই তৈরি করেছে। এই জন্য ভাষা ধর্মের অধীন নয়, ধর্মই ভাষার অধীন। আমরা যেটাকে প্রচলিত সংঘবদ্ধ ধর্ম, প্রচারমূলক ধর্ম, সেটার কথাই বলছি। আমি যখন জলের ধর্ম ভিজিয়ে দেওয়া, আগুনের ধর্ম পুড়িয়ে ফেলা, সেই ধর্মের কথা আমি বলছি না, ওটা প্রপার্টি। তো যা ফ্রানোর বক্তব্য অনুসারে যদি আমরা ধরি, আপনি কার উদ্দেশ্যে লিখছেন সেটা ঐতিহাসিকভাবে পরিবর্তিত হয়। একসময় প্রভুকে তৃপ্ত করার জন্য লিখছেন, এখন আপনি স্বদেশবাসীর জন্য লিখছেন, স্বজাতির জন্য লিখছেন, অথবা আপনার মতো বিদ্রোহীদের জন্য লিখছেন। এটা পরিবর্তনযোগ্য, কিন্তু আপনার লেখা ভবিষ্যতে 1000 বছর পরে কে পড়বে? ধরেন মিশরের যারা হিয়েরোগ্লিফ লিখেছিলেন, যে ভাষাগুলো মানুষ আর পড়তে পারে নাই, পরবর্তী মিশরেরাই পড়তে পারে নাই। নেপোলিয়নের মিশর জয়ের প্রায় 25 বছর পর এক ভদ্রলোক, ফ্রান্সের ভদ্রলোক, এটা নিয়ে গেলেন, রোসেটা স্টোন যেটা বলে। এটা এখন ব্রিটিশ মিউজিয়ামে অথবা ব্রিটিশ তত্ত্বাবধানে আছে, সেটা তারা উদ্ধার করলেন। এটার নাম হচ্ছে হিয়েরোগ্লিফ, পবিত্র লেখনী। তারপরে পরে অন্যগুলি কুনেই ফর্ম আবিষ্কৃত পড়া গেল। এইগুলি যারা লিখেছিল মরুভূমির মধ্যে, কাদের উদ্দেশ্যে লিখেছিল এখন আমরা জানি না। এখন আমরা এটা পড়তে পেরেছি, এখন হরপ্পা মহেঞ্জোদারো লেখা আমরা এখন ঠিক পড়তে পারছি না, তো পড়তে পারলে তার অন্য অর্থ উদ্ধার হবে আমাদের কাছে। এই জন্য বলছি কার উদ্দেশ্যে লেখা হয়েছিল অ্যাড্রেসি, এবং এখন যারা আমরা পড়ছি রিডার, তারা কিন্তু এক দল নয়, আলাদা নাই। আমি বলছি সাহিত্যের এই সুসংবাদ হচ্ছে এখানে, আপনার হলুদ সাহিত্যের মধ্যেও একটা উপাদান আছে। যেমন টারজান যখন লিখেছিলেন এডগার রাইস বারোস, আমি ওই বিষয়ে একটা প্রবন্ধ, জন নিউ সিঙ্গার নামক এক লোকের প্রবন্ধ আমি অনুবাদ করেছিলাম, নিজের বইয়ের একটু প্রচারণা করে নিয়ে আপনার খরচ স্যার। আবার সত্য সাদ্দাম হোসেন ও সিরাজের দৌলা নামে যে বই আছে, সিরাজউদ্দৌলা নয়, সিরাজের দৌলা, কারণ ওইভাবেই লেখা হতো। মুসলমানদের ঘৃণা করে 19 শতাব্দীতে এইভাবে লেখা হতো। তার নামটা সঠিক উচ্চারণ করেনি। রাজীব লোচন মুখোপাধ্যায় থেকে বিদ্যাসাগর পর্যন্ত সবাই তার নামকে এরকম বিকৃত করে লিখেছেন, সিরাজের দৌলা লিখতেন। অনেকে বলতে পারেন যারা এটা আরবি ফার্সি জানতেন না বলে, কিন্তু তার অতিরিক্ত আছে লিখেছে। এই জন্য আমি ওই নামটা লিখেছি। প্রথম সংস্করণে আমি উর্দু কমা দেই নাই,
পরে লোকে যখন বলে ঊর্ধ্বকমা দিয়েছি রেজিস্ট্রারের দৌড়া, সেইখানে এই প্রবন্ধটা আছে। যারা যদি সংগ্রহ করতে চান আগামী প্রকাশনীতে এই বই পাওয়া যায়। হলুদ সাহিত্যের মতোই আর কি আমার এই প্রবন্ধটাও হলুদই। জন নিউসিঙ্গার নামক ইংলিশ অধ্যাপক এটা লিখেছিলেন যে টারজান সাহিত্য মানুষের মনে যাদের জন্য করেছিল। 1875-এ উনি জন্মগ্রহণ করেন। এই 20 শতাব্দীতে অনেকগুলো ভলিউম বেরিয়েছে, অনেক ফিল্ম হয়েছে, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সিরিজের একটি। এখন নতুন নতুন আরো বহু সিরিজ বেরিয়েছে। তো সেই সিরিজের অবশ্যই চরিত্র হবে ডক্টর হুমায়ুন কবিরের তত্ত্ব অনুসারে হলুদ সাহিত্য এবং হলুদ সিনেমা। কিন্তু জনপ্রিয়তার মাপে কিন্তু সেটা অনেক বড় সাহিত্যকে অতিক্রম করে গেছে। কোনো কোনো বই হয়তো অল্প লোকেই পড়ে, এত বেশি পড়ে। টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিসের চেয়ে হয়তো সেটা বেশি প্রচারিত হয়েছে। এই জন্য এটা মাপকাঠি হিসেবে আমি নেব না। এখন সমাজ হিসেবে আমি বলছি কি, সেখানে বলতে মার্কিন দেশে এখনো আমরা যা দেখছি, যেখানে একসময় দাস প্রথা ছিল, দাস প্রথার অবসান হয়েছে যুদ্ধের মাধ্যমে, তারপরেও কৃষ্ণাঙ্গদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে আরেক শতাব্দী কেন গেল, এখনো আপনারা জানেন সেখানে পরিস্থিতি কি। ওই সমাজকে বুঝতে যারা চান, ভবিষ্যৎ সমাজতাত্ত্বিক, ভবিষ্যৎ নৃতাত্ত্বিক, বিজ্ঞানী, তাদের জন্য এডগার রাইস বারোজের যে টারজান সিরিজ মূল্যবান সমাজতাত্ত্বিক উপাদান হিসেবে বিবেচিত হবে। আমাদের এখানে তর্ক আছে এ নিয়ে, এখানে প্রফেসর আজমের সামনে বলতে আমার ভয় হচ্ছে। যেমন আহমদ ছফা যে বাঙালি মুসলমানের মনের প্রধান উপকরণ ব্যবহার করেছেন, মানে বাংলা সাহিত্যের একটা ক্ষুদ্র অংশ যেটাকে পুঁথি সাহিত্য বলে, তাও পুঁথির বিশেষ কিছু অংশ উনি ব্যবহার করেছেন। এই পুঁথিগুলিতে বাঙালি মুসলমানের এই মানসিকতা প্রকাশ পায়। সেটা থেকে তিনি যে সাধারণীকরণ করেছেন সে ব্যাপারে অধ্যাপক আজমের যেমন আপত্তি আছে, আমারও আছে, কিন্তু আমাদের আপত্তি হতো ভিন্ন রকমের। কিন্তু মূল বক্তব্য হচ্ছে তিনি বলছেন আমি ঐতিহাসিক প্রবন্ধ লিখছি না, আমি একটা সমাজতাত্ত্বিক প্রবন্ধ লিখছি। এখন কেউ কেউ বলতে পারেন এইগুলি হলুদ পুঁথি, হলুদ সাহিত্য বলতে পারেন। আহমদ ছফা সেই শব্দটা ব্যবহার না করে দেখিয়েছেন যে বাঙালি মুসলমান মনের যে একসময় তারা নির্যাতিত ছিল, পরবর্তীকালে তারা যদিও বা কিছুটা সংহত হয়েছে, কিন্তু তাদের সামাজিক মুক্তি আসেনি। কি কারণে আসেনি, খুব সংক্ষেপে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে আদিতে যাদের দ্বারা তারা বিজিত হয়েছিলেন, কোনো ভালো শব্দের অভাবে তিনি নাম দিয়েছেন, এখনকার পণ্ডিতরা হয়তো মানবেন না এটা, যে ওরা আর্য যারা তাদের জয় করেছিল, তারা তাদেরকে দলিত করে সমাজের বাইরে অচ্যুত আগাচ্যুত করে রেখেছিলেন। তারা এক সময় এক এক ধর্ম গ্রহণ করেছেন। আমরা শুধু বড় বড় ধর্মের নাম জানি, ছোটগুলির নাম জানি না। বৌদ্ধ ধর্ম, ইসলাম এগুলো হচ্ছে বড় ধর্ম, অর্থাৎ সংখ্যার বড়ে। তারপরে যখন এই দেশে তথাকথিত মুসলিম বিজয় হলো, তখনও তারা তাদের সামাজিক মুক্তি অর্জনে ব্যর্থ হয়েছেন। ইসলাম গ্রহণ করলেও তাদের যে আসল আকাঙ্ক্ষা সমাজে প্রতিপত্তিশালী শ্রেণী হওয়া, সেটা হয়নি। ইংরেজ আমলেও হয়নি। আর হয়তো আহমদ ছফার আপত্তি হলো কি, আমরা অনেকে মনে করি বাঙালি মুসলমানের দুর্গতির উৎপত্তি শুধু ইংরেজ আমলেই হয়েছে। উনি বলতে চাচ্ছেন না, এটা ইংরেজ আমলের আলেই হয়েছে। এমনকি তথাকথিত মুসলিম আমলেও তারা আসলে মুক্তি লাভ করেনি, যদি বা মুক্তি লাভের আকাঙ্ক্ষায় তারা ধর্মান্তর গ্রহণ করতে পারে। কিন্তু অবশ্য প্রফেসর রিচার্ড ইটন, যিনি আমাদের সেখানে বহু পরিচিত এবং নন্দিত পণ্ডিত মহলে, উনি বলছেন না, বাঙালি মুসলমানের মুসলমান হওয়ার পিছনে সামাজিক মুক্তির আকাঙ্ক্ষা নয়, তাদের টাকা পয়সা জামা জমি এগুলির বেশি লাভজনক হয়েছিল। তার মত নিয়ে তর্ক চলছে, ভবিষ্যতে আরও চলবে। আমি বলছি সেই দিক থেকে যে পুঁথি সাহিত্যকে অবলম্বন করে আহমদ ছফা তার যুক্তি দাঁড় করিয়েছেন, আহমদ ছফা ওনার মতো কোনো দলিলের উপর নির্ভর করেন নাই। মানে পদ্ধতি আলাদা, ইতিহাসবিদের পদ্ধতি আর সমাজতাত্ত্বিকের পদ্ধতি এক নয়। আহমদ ছফার এই প্রবন্ধ বের হয় যে ক্রান্তিকালে 1976 সালের ফেব্রুয়ারি মাসে বের হয় বা মার্চ মাসে বের হয়। সেই সময়ের পরিপ্রেক্ষিতে তিনি যে উদ্বেগের মধ্যে এটা লিখেছেন, তার মধ্যে অনেক গবেষণার অভাব আছে, এটা অস্বীকার করার কিছু নাই। কিন্তু পরবর্তী গবেষণাও এটাকে অস্বীকার করতে পারে না যে বাঙালি মুসলমানদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছেন, তাদের মধ্যে সামাজিক মুক্তির আকাঙ্ক্ষা একটা প্রবল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে, হয়তো একমাত্র নয়। এই হচ্ছে বক্তব্য। এই জন্য বলি যে এখন পুঁথি সাহিত্যকে, এটা আহমদ ছফা প্রথম বলেন নাই, হুমায়ুন কবির, ওই আসল হুমায়ুন কবির স্যার, আপনিও আসল। আমাদের এই যে বাঙালি মুসলমানের একটা উদাহরণ দিচ্ছি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে একজন বাঙালি মুসলমান ছাত্রের পক্ষে এন্ট্রান্স ওফে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় 2 নম্বর হওয়া একটা রীতিমতো দুর্ঘটনা ছিল। হুমায়ুন কবির ছিলেন প্রথম যুগের সেই ভালো ছাত্রদের একজন। 1921 কি 22 সনে উনি এই পরীক্ষায় 2 নম্বর হয়েছিলেন। সুতরাং তার নাম এত ছড়িয়ে পড়ে যে বাঙালি মুসলমান পরিবারে অজস্র ছেলে মেয়ের নাম হুমায়ুন কবির শুরু করে। আপনার জন্ম আমার জন্য একই দর্শকে হুমায়ুন কবির তখনই বেঁচে ছিলেন। হুমায়ুন কবির আসলে একজন প্রতিভাবালী মানুষ। তো তার নামে না, এইটাও কিন্তু কমিউনিটি আইডেন্টিফিকেশন। আপনি আপনার বই উৎসর্গ করেছেন কাকে? দীপেশ চক্রবর্তীকে।
ভালো দীপেশ চক্রবর্তী আহমেদ আমাকে বই শুরু করেছেন। এটা হচ্ছে বাঙালি হিন্দু মুসলমানের মধ্যে এখন মৈত্রীর বন্ধন পদ্মা সেতুর চেয়ে দীর্ঘ হচ্ছে। ধন্যবাদ বলবার সুযোগ দেওয়ার জন্য। আমি বলি এখন স্বার্থের কথা ব্যবহার করি, আমি যেটা বলেছি যে এটা সম্ভব নয়। এখন পৃথিবীতে ছোট হয়ে আসছে, এটা আমার কথা নয়, আসতেছি। একটা কথা হচ্ছে কাজু, এটা দিয়ে শেষ করি স্যার, সময় এখন আপনার কথা শুনবো। কাজু ইশিগুরো বোধহয় নোবেল পুরস্কার পেয়েছেন 2017 সালে। তিনি তার বক্তৃতা একটা আশ্চর্যকতা দিয়ে শুরু করেছেন, বলে ছোট হয়ে আসছে পৃথিবী, সেটা না, বলে এই পৃথিবী এত ছোট জায়গা আগে জানতাম না, এখন আর কি লিখবো। ওনার জন্ম 1954 সনে জাপানের নাগাসাকিতে, অর্থাৎ হিরোশিমায় বোমাবর্ষণ, নাগাসাকিতে বোমাবর্ষণের প্রায় 10 বছর পরে। তো তিনি 5 বছর বয়সে ইংল্যান্ডে চলে গিয়েছিলেন। তো ইংল্যান্ডে গিয়ে ইংরেজি ভাষাটা এত ভালো রপ্ত করেছেন, অনেক ইংরেজিতে তিনি ভালো লেখেন, ইংরেজরাই বলে। এবং তিনি যে উপন্যাস লিখেছিলেন, অনেক উপন্যাস তিনি লিখেছেন, এখন তার তালিকা করা যাবে না, আমি সবটা পড়ি নাই। একটা উপন্যাস প্রথম আমি পড়ি, এটা তার 4র্থ উপন্যাস। সেই বইটা খুবই ইন্টারেস্টিং, আপনাদের সামনে আমি দেখাবো। দ্য রিমেইনস অফ দি ডে। আমি আদি সংস্করণ একটা কপি ঢাকা নীলক্ষেত থেকে কিনেছিলাম। এটা প্রায় নীলক্ষেত ওরা জানে তার বইয়ের মূল্য বেশি, এটা আমি 600 টাকা। আমি তখন জানতাম না, সাহিত্যটা আমি নিয়মিত পড়ি না, তো আমি উদাহরণ দিচ্ছি বিএস নয়পথ উদাহরণস্বরূপ। আমি মানে ভয় বই উচ্চারণ করছি, যেমন ধরেন বোরহ্যাস, যাকে আপনারা অনেকেই বিনা সমালোচনায় গ্রহণ করেন, অথবা ধরেন সালমান রুশদি, আমাদের সুপরিচিত সালমান রুশদি, যেরকম মানে ইংরেজিতে যেরকম চিৎকার করতে পারেন, যেরকম স্ল্যাং করতে পারেন, কাজু ইশিগুরো এরকম নয়, খুব শান্ত ঠান্ডা মাথায় নরম গলায় কথা বলেন। কিন্তু তিনি যে সমালোচনা ইংরেজ সমাজকে করেছেন, উপনিবেশবাদী করেছেন, সেটা হচ্ছে এই বই। আমি একটা 2 মিনিট সময় দিলে আমি বলি কিভাবে তিনি লিখেছেন। এই বইয়ের শুরু হচ্ছে ইংল্যান্ডের একটা হাউসের নাম ডার্লিংটন হাউস। ওই ডার্লিংটন একটা জমিদারি, ওনার যিনি লর্ড, তিনি লর্ড ডার্লিংটন হবেন, এবং তিনি রাজা মহারাজার সাথে ওঠা বসা করতে পারেন ইংল্যান্ডের সমাজ ব্যবস্থায়। এখন 1945 সনের যুদ্ধের পরে সকলেই জানেন ইংল্যান্ড জিতে গেছে, জার্মানি পরাজিত হয়েছে, জাপান পরাজিত হয়েছে, এবং রাশিয়া জিতেছে। আসল জয় হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এবং তার একটা প্রতীকী প্রমাণ হচ্ছে কি, ইংল্যান্ডের বড় বড় ম্যানর হাউসগুলো আমেরিকান ব্যবসায়ীরা কিনে নিচ্ছে। এরকম ডার্লিংটন হাউস কিনেছেন মিস্টার ফারাডে বলে এক আমেরিকান ভদ্রলোক। তার দাবি হচ্ছে কি, আমি একটা ওল্ড ইংলিশ স্টাইল ম্যানর হাউস চাই, সাথে তার বাটলারও আমাকে দিতে হবে। বাটলার শব্দ আর্মিতে চলে, আমরা সাধারণত বলে ভ্যালে বলে ফরাসিতে। ভ্যালে বাটলার মানে হচ্ছে ম্যান সার্ভেন্ট বাটলার, যারা আবার ম্যানেজারও বটে। অনেকটা হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ থাকে না, আর্মি নয়, হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ, সেই টাইপের। ডার্লিংটন হাউসে এই লোকের নাম হলো স্টিভেন্স। মিস্টার ফারাড এবং স্টিভেন্সের আলাপের মধ্যে দিয়ে উপন্যাসটা শুরু হয়। উপন্যাসের কাহিনী হচ্ছে এরকম, মিস্টার ফারাড এটা কিনেছেন, তিনি আবার অগস্ট সেপ্টেম্বর মাসে খাঁটি আমেরিকানের মতো আমেরিকা চলে যান সামার কাটাতে। সেই সময় তিনি তার সার্ভেন্টকে বললেন, স্টাফ ছিল আগে এখানে এক সময় 40 জন স্টাফ ছিল, এখন মাত্র 4 জন স্টাফ। আমেরিকানরা ইকোনমাইজ করে। উনি কত যে মিনিয়েচার ফর্ম এটা দেখাইছেন অ্যালিগরিক্যালি, যে তখন বলে অনেক চাকরকে বাদ দিয়েছে, স্টিভেন্স আছে, তার সাথে আর মাত্র 3টা স্টাফ। স্টিভেন্সকে বলছে, তুমি এখানে বসে থাকবা কেন, 35 বছর ধরে চাকরি করো লর্ডের, তোমাকে আমি চেয়েছি, আমি যখন আমেরিকা যাব তখন তুমি বেড়াতে বাইর হও, ওয়েস্ট কান্ট্রি ইংল্যান্ডে গাড়ি চালিয়ে, আমি তোমাকে গাড়ি দিলাম, I will also foot the bill for the gas. মিস্টার ফারাডের উপর এটা বারবার আসে মোটি টাকায়। তো সে বলে কি, আমি প্রথমে ভাবলাম উনি যেটা বলছেন সিরিয়াসলি বলেছেন কি নাকি মদ খেয়ে বলেছেন, তো বুঝতে পারছি না, একটু অপেক্ষা করি, দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করব। যখন বিকেলবেলা তাকে আমি চা দেবো, সেই সময় যদি মুড নিয়ে আলাপ করেন, আর ইংরেজি শব্দ আছে ব্যান্টারিং, একটু মাঝে মাঝে সার্ভেন্টদের সাথে মস্করা করে বসেরা, কি বলে ওইখানে যে জিপসেরা যাচ্ছে, লোহালক্ষ নিয়ে যাচ্ছে, কি মনে হচ্ছে কাকের শব্দ, তো কর্কশ শব্দ, অনেকটা পিনাকি ভট্টাচার্য টাইপের কথা আর কি, মানে কাকের শব্দ দাও, তো ও বলছে না না, গাধার শব্দ মিশাই দেওয়ার সাথে, ঠিক সেইভাবে বলতেছে। তখন স্টিভেন্সকে বলতেছে, সাউন্ডস লাইক এ ক্রো। তখন স্টিভেন্স বলে, বসকে কি উত্তর দিব, সে রসিকতা করে বলে কি, বলে ইটস রাদার লাইক এ সোয়ালো, স্পেশালি টেকিং ইনটু অ্যাকাউন্ট দ্য মাইগ্রেটরি অ্যাসপেক্ট, মানে এরা জিপসি এসেছে, এই জাতীয় ছোট ছোট জিনিস আছে। তারপরে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডে গাড়ি চালিয়ে বেরোবেন। যেতে যেতে তিনি গল্পটা শুরু ওইভাবেই একটা ট্যুরে 6 দিন 6 জায়গায় তিনি কাটাবেন, এবং তার পোশাক আশাক যেটা লর্ডের মতো, অনেকে মনে করছে তিনিই লর্ড।
একজন সার্ভেন্ট যে লর্ডের পোশাক পরে তাকে যে কোট উপহার দিয়েছিল পরে যাচ্ছেন, নিজে গাড়ি চালিয়ে যাচ্ছেন, থাকছেন। এই যে 6 স্টেশনে 6 দিন, এটা হচ্ছে উপন্যাসের কাঠামো। একটা ভূমিকা 20 পৃষ্ঠা, তারপরে 6 দিনের কাঠামো, এটা 250 পৃষ্ঠার উপন্যাস। ইংরেজি তো খুবই সুন্দর, মানে আমাদের মতো বিদেশি লোকের পক্ষে তো চমৎকার সুন্দর ইংরেজি। এটা 1979-তে বের হয়, ওই সেই সালমান রুশদির স্যাটানিক ভার্সেসের ডামাডোলের মধ্যে বইটা বের হয়। বইয়ের সূত্রপাত কখন? স্টিভেন্স কোন দিন যাত্রা করলো? 1956 সালের জুলাই মাসে, যেদিন ইংল্যান্ড, ফ্রান্স এবং ইসরায়েল মিলে মিশরে আক্রমণ করলো ইয়ের উপর, সুয়েজ কাল ন্যাশনালাইজেশনের কথা। এই হচ্ছে দিস ইজ না, ইংরেজিতে বলে এটাকে নভেল অফ ম্যানার্স। আর বিষয়টা হচ্ছে কি, ইট ইজ এ নভেল অফ ডিকলোনাইজেশন। অর্থাৎ যেদিন জামাল আব্দুল নাসের সুয়েজ কাল জাতীয়করণ করলেন, তখন তাকে ইংল্যান্ড, ফ্রান্স এবং ইসরায়েল মিলে আক্রমণ করলেন। আমেরিকানরা হস্তক্ষেপ করে তাকে শেষ কিছুটা বাঁচাইছে। ওই দিনই স্টিভেন্সের যাত্রা শুরু হয়। অর্থাৎ ক্ষমতার পরিবর্তন কি করে ক্ষমতা ইংল্যান্ডের হাত থেকে আমেরিকার হাতে নিয়ে যাচ্ছে, এটা দেখি। তখন আমার যে কথা মনে পড়ছে সেটাই বলছি। শেক্সপিয়ারের বিখ্যাত টেম্পেস্ট, এটাকে হলুদ সাহিত্য বলবেন কিনা জানি না, আমি যে বলা খুব কঠিন, এটাকে বলেছে বোধহয়